মন্ত্র বলে তান্ত্রিক বাবা ডাক দিচ্ছেন, আয় আয় বীরু, কোথায় আছিস? কে আছিস? কোথায় আছিস? সামনে আয়, চল আমাদের নিয়ে, চল, আমরা যাব নিশি ভ্রমণে। বিছিয়ে দে তোর মায়াবী চাটাই, বিছিয়ে দে বীরু। সেই চাটাই পেতে আমরা উড়ে যাব কাউরি দেশে। নিয়ে চল, নিয়ে চল আমাদের কাউরি দেশে। ওই দেশে রয়েছে এক বিশাল তাল গাছ। সেই তাল গাছের মাথায় বাসা বেঁধেছে শকুন। সেই শকুনের একটা ডিম আমার চাই। মন্ত্র বলে সেই ডিম সেদ্ধ করে আমি তৈরি করব। না না, সেটা আমার মনের কথা, সেই কথাটা আমার মনেই থাক। এই খোকা, তোর নাম কি? নিরীহ মানুষের ন্যায় নরসিংহ বলছে, বাবা, আমার নাম নরসিংহ। তন্ত্র সাধক বলছেন, শোন খোকা, তুইও আমার সাথে যাবি। ওই চাটাইয়ে বসবি তুই, তোকেও আমি নিয়ে যাব। তুই একবার ঘুরে আয় কাউরি দেশ থেকে। ওই দেশে কেউ যেতে পারে না, কেবলমাত্র তান্ত্রিক ছাড়া কারুর প্রবেশ নেই। ওখানে মানুষ থাকে না। ওই দেশে গেলে তুই শুধু দেখতে পাবি জঙ্গল আর জঙ্গল। সাথে রয়েছে উঁচু উঁচু টিলা আর বড় বড় তাল গাছ। ওই তাল গাছের মাথায় শকুনের দল বাসা বেঁধে থাকে। ওখানকার শকুনগুলো উড়ে এসে আমাদের এখানকার ভাগাড় থেকে মরা ছিঁড়ে খায়। তারপর তোকে নিয়ে যাব তোর পৈতৃক ভিটেতে। যে ভিটে এতদিন তোরা রাজত্ব করেছিলিস, সেই ভিটেতে নিয়ে যাব। আমি তোকে দেখিয়ে আনবো তোর পৈতৃক ভিটে। এই যে দেখছিস দেবী চামুন্ডার সামনে ঘুরে বেড়াচ্ছে কত হিংস্র জন্তু ও জানোয়ার আর প্রেতাত্মা। এইসব প্রেতাত্মা আর হিংস্র জন্তু জানোয়ারদের নিয়ে একদিন আমি আক্রমণ করব তোর পৈতৃক ভিটেতে। তারপর সেই ভিটা উদ্ধার করে তোদের হাতে তুলে দেব। তোর মার দিব্য শক্তি প্রাপ্তি হবে। তোর মা সারা জীবন পূজা করে যাবে। আর একদিন তোর মা বড় তান্ত্রিক হবে। তোদের সুখের সংসার ফিরে পাবি, কিন্তু মার পাবি না। মানে ছোট রানী আর কোনোদিন ঘরে ফিরবে না। ছোট রানী এখানেই মায়ের সেবায় যুক্ত থাকবে। তন্ত্র মন্ত্রের দ্বারা রাজকুমার নরসিংহকে এক প্রকার বশীকরণ করে ফেলেছে তন্ত্র সাধকেরা। তাই রাজকুমার বাধ্য শিশুর ন্যায় তন্ত্র সাধকের সব কথা হ্যাঁ আর না বলে চলেছে। সে কাউরি দেশের মায়াবী চাটাই চেপে ভ্রমণে বেরোবে তন্ত্র সাধকের সাথে। সাধকের আদেশে বীরু মায়াবী আসন বিছিয়ে দেয়। সেই মায়াবী আসনে চেপে তন্ত্র সাধক ও নরসিংহ আকাশে উড়ে যেতে থাকে। তন্ত্র সাধক নরসিংহকে নিচের দিকে দেখতে দেখতে যেতে বলছে, এবং এক সময় ওরা 7 সমুদ্র 13 নদী পার করে পৌঁছে যায় সেই কুখ্যাত কাউরি দেশে। জনমানব শূন্য দেশটায় কেবল রাক্ষস, ডাইনি ও শকুনের উৎপাত। এই দেশে ডাইনিরা দিনের বেলায় বড় বড় গাছে চড়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ায়। এখানে কেবল তন্ত্র সাধকরা তন্ত্র ও মন্ত্র বলে প্রবেশ করতে পারে। সাধারণ মানুষ আজও এই দেশে পা রাখতে পারেনি। সাধারণ মানুষ শুধু কাউরি দেশের গল্প কথা শুনেছে। তন্ত্র সাধককে আকাশ পথে কাউরি দেশে প্রবেশ করতে দেখে ডাইনিরা সাধকের উপর হামলা করবার চেষ্টা করে, কিন্তু ওরা অসফল হয়। তার কারণ সাধকের শরীর ও নরসিংহের শরীরে অলৌকিক সুরক্ষা বলয় রয়েছে। শকুন ও চিলেরা বেশ কয়েকবার চোঁ মারার চেষ্টা করেছে, কিন্তু তারাও অসফল হয়। তন্ত্র সাধক কাউরি দেশের সুউচ্চ তাল গাছগুলোর মাথার উপর দিয়ে উঠতে উঠতে শকুনের বাসার সন্ধান করছে। কোন বাসায় ডিম রয়েছে সেই ডিম খুঁজছে। এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে এই গাছ,
খুঁজতে খুঁজতে তন্ত্র সাধক ও নরসিংহ হাজির হয় এক সুউচ্চ তালগাছের মাথার উপরে, যেখানে একটা শকুন বসে রয়েছে এবং দুটো ডিম পাহারা দিচ্ছে। ওই দুটো ডিমের মধ্য থেকে একটা অবশ্যই তন্ত্র সাধকের চাই। সাধক তন্ত্র মন্ত্র পড়া শুরু করল, আর পাহারাদার শকুনটি তন্ত্র সাধক ও নরসিংহের চারদিকে উড়তে উড়তে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই সুরক্ষা বলয় ভেদ করে তন্ত্র সাধকদের কাছাকাছি পৌঁছতে পারছে না। এক সময় শকুনটি ব্যর্থ হয়ে দুটো ডিমের আশা ছেড়ে সেখান থেকে চলে যায়। তন্ত্র সাধক একটা ডিম চুরি করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে ফিরছে। তখনও রাত অনেক বাকি। তান্ত্রিক বাবা নরসিংহকে নিয়ে উড়ে গেলেন রক্তচরের উদ্দেশ্যে। নিশি রাত, সবাই ঘুমায়। ব্রহ্মচক্রের সৈন্যরা পাহারায় রয়েছে, ওদের চোখে ঘুমে তন্দ্রাচ্ছন্ন। গ্রামবাসীরা ঘুমিয়ে পড়েছে। সেই ভগ্ন প্রায় রাজপ্রাসাদে এসে তান্ত্রিক বাবা বলছে, দেখো তো, এটাই কি তোমার পৈতৃক ভিটা? এদিক ওদিক তাকিয়ে নরসিংহ কনফার্ম করে এটাই তার পৈতৃক ভিটা। কি দুর্দশা হয়েছে! বিরাট রাজপ্রাসাদ ভেঙে গুঁড়িয়ে গেছে, কয়েকটা ঘর এখনো অক্ষত রয়েছে। নরসিংহ অশ্রু সজল হয়ে পড়ে। তান্ত্রিক বাবা বললেন, তুমি চিন্তা করো না, মা চামুণ্ডার আশীর্বাদে আমি এই রাজপ্রাসাদ পুনরুদ্ধার করে তোমার হাতে তুলে দেব। চলো, ফেরার সময় হয়েছে। ভোর হতে আর বেশি বাকি নেই। মানুষ জেগে যাবে। আমাদের দেখে ফেললে কোনো তন্ত্রমন্ত্র কাজ করবে না, আমাদের লোকে পিটিয়ে মেরে ফেলবে। তন্ত্র সাধক ও নরসিংহ সাঁই সাঁই করে আবার উড়ে যায়। যেখান থেকে রওনা দিয়েছিল ওরা সেখানের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে দেখে অন্য সাধকেরা দেবী মন্দির দালানে ঘুমিয়ে পড়েছে। ছোট রানী দেবী মূর্তির সামনেই ঘুমিয়ে রয়েছেন। যজ্ঞস্থলের আগুন নিভে গেছে। হিংস্ররা আবার জঙ্গলে ফিরে গেছে। যজ্ঞে সিদ্ধ হওয়া নরখুলি মায়ের চরণস্থলে রাখা। জয় মা চামুণ্ডার জয় বলে ডেকে উঠতেই অন্য সাধুরা জেগে ওঠে। সকলে মিলে জয় মা চামুণ্ডার জয় বলে উঠলেন। যে যার প্রাতকর্ম সেরে স্নান করতে আসেন। মায়ের পূজা শুরু হবে, তাই নদীর ধার থেকে ফুল তুলে আনতে একদল সাধু গেলেন। ফল ফুল এনে পুজোর আয়োজন চলছে। ছোট রানী শীর্ণ নদীর মাঝে সামান্য জমে থাকা জলে স্নান সেরে ভিজে কাপড়ে মন্দিরে আসতে এক তন্ত্র সাধক ছোট রানীকে লাল পাড়, সাদা শাড়ি, নতুন বস্ত্র পরিধান করবার জন্য বললেন। আজ ছোট রানীকে পুজোর পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে। আজ মায়ের কাছে অন্ন ভোগের আয়োজন হবে। নরসিংহ নদী ডিঙিয়ে বড় রানী ও বোনদের কাছে পৌঁছায়। গিয়ে দেখে সেখানে সকলেই সুস্থ রয়েছে। দাদাকে দেখে দুই বোন কেঁদে আকুল। তারা আর এইভাবে জীবন কাটাতে চায় না। দাদা হিসাবে নরসিংহ যেন তার কর্তব্য খুব শীঘ্রই পালন করে। বড় রানীর বক্তব্য একই, এইভাবে জীবিত থাকার চেয়ে মৃত্যুবরণ করা ভালো। মা ও বোনেদের নিয়ে নরসিংহ হাজির হয় মন্দির প্রাঙ্গণে। সেই মন্দিরে পুজো ইত্যাদি দিয়ে দুপুরের ভোজের আয়োজনে সকলেই ব্যস্ত। ছোট রানী নাগাড়ে কেঁদে চলেছেন। তাকে কেঁদে কেঁদে অশ্রুসিক্ত হতে দেখে এক তন্ত্র সাধক বললেন, সবই মায়ের ইচ্ছা। মায়ের ইচ্ছা বিনা এই জগৎ সংসারে কিছুই হয় না। আজ রাখাল গ্রামের জমিদার মাধব রঞ্জন রায় অন্নভোগ দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই জমিদার সাহেব সপরিবারে এখানে হাজির হবেন ও নিজের হাতে মায়ের পুজো সেরে সকল সাধু সন্তদের অন্ন প্রসাদ বিতরণ করবেন। আপনারাও এই সময় উপস্থিত থেকে মায়ের প্রসাদ গ্রহণ করবেন। জমিদার রায় সাহেব প্রতি মাসে সাধু সন্তদের জন্য নদী চরে অন্নভোগের আয়োজন করেন। জমিদার সাহেব অত্যন্ত দানী ধ্যানী মানুষ। কখনো কখনো এই নদীচরের বড় চামুণ্ডা মন্দিরে এসে ধ্যানমগ্ন হন। তিনি বিশ্বাস রাখেন সমাজের নিয়ন্ত্রণ কেবল মা চামুণ্ডার হাতেই রয়েছে।
এবং তিনি নাকি মা চামুণ্ডাকে স্বপ্নে দেখেছেন। তাঁর বাড়িতে ছদ্মবেশে মা চামুণ্ডাকে আসতে দেখেছেন। তিনি স্বপ্নে দেখেছিলেন এক ভিখারিনী তার দরবারে ভিক্ষা চাইতে এসেছেন। সেই স্বপ্ন সত্যি করে একদিন ভিখারিনী রায় সাহেবের দোরে হাজির হন। জমিদার বাড়ির অন্য সদস্যদের হাত থেকে ভিক্ষা নিতেই চান না, ভিক্ষা নেবেন কেবল জমিদার রায় সাহেবের হাত থেকে। যতক্ষণ না জমিদার রায় সাহেব নিজে এসে ভিক্ষা দেন ততক্ষণ তিনি দোর থেকে উঠবেন না। এই খবর রায় সাহেবের কানে পৌঁছতে তিনি স্বয়ং ছুটে আসেন। রায় সাহেবের সেই স্বপ্নের কথা মনে পড়তেই ভিখারিনীকে আসন গ্রহণ করতে বললেন, কিন্তু ভিখারিনী কোনো মতেই আসন গ্রহণ করবেন না, তিনি ভিক্ষা নিয়েই চলে যাবেন। জমিদার সাহেব ভিখারিনীর চোখের দিকে তাকিয়ে এক প্রকার ত্রিভুবন দেখছেন। এই ভিখারিনীর চোখেই সাক্ষাৎ বিশ্বভুবন দেখে ফেললেন। জমিদার সাহেব তৎক্ষণাৎ হাত জোড় করে প্রণাম করলেন। অঙ্গে ধারণ করা রত্নালঙ্কার খুলে ভিখারিনীর আঁচলে ভিক্ষা স্বরূপ প্রদান করলেন। স্বর্ণালঙ্কার নিয়ে একটা অবিশ্বাস্য ও রহস্যময়ী হাসি হেসে ভিখারিনী তার দুয়ার থেকে চলে যাওয়ার আগেই বলে গেলেন, নদীচরে সাধুরা প্রায় অভুক্ত থাকে, তুমি ওদের অন্ন সেবা দিও, ভগবান তোমার মঙ্গল করবেন। পারলে মা চামুণ্ডার ওখানে বছরে একটা বলির ব্যবস্থা করো, তোমার কোনোদিন অন্নের অভাব হবে না। বলেই ভিখারিনী হনহনিয়ে প্রস্থান করলেন। জমিদারের স্ত্রী অন্তপুর থেকে হাঁক দিতে জমিদার সাহেবের হুঁশ ফেরে। মহারাজ, জমিদার সাহেব তৎক্ষণাৎ জয় মা চামুণ্ডার জয়, জয় মা চামুণ্ডার জয়, জয় মা চামুণ্ডার জয় করতে করতে অন্দরমহলে চললেন। অন্দরমহলে যেতেই স্ত্রী ধমকের সুরে বললেন, এত দামি অলংকার তুমি এভাবে ফেলে রেখেছ, তাও আবার এই পালঙ্কের উপর, যদি বেহাত হয়ে যেত। জমিদার সাহেব বারবার আশ্চর্য হন এবং স্ত্রীকে বললেন, এই অলংকার তো আমি এক ভিখারিনীকে দান করে এলাম, কি আশ্চর্য, এগুলো এখানে এলো কি করে? জানো সুজাতা, মা চামুণ্ডা আজ নিজে এসেছিলেন, আমি নিজ হাতে ওনাকে এই অলংকার দিয়ে এলাম। হে মা, হে মা সর্বমঙ্গলা, তুমি সবার মঙ্গল করো, আমাদের ক্ষমা করো, আমরা অধম মানুষ, তোমায় চিনতে পারলাম না। জয় মা, জয় মা, জয় মা। আমি কাল গিয়ে মায়ের ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। মায়ের দর্শন প্রাপ্তির পর থেকে নিয়ম করে জমিদার রায় সাহেব নদীচরের ভগ্নপ্রায় মন্দিরে যান। সেখানকার সাধু সন্তদের জন্য অন্নভোগের আয়োজন করেন। প্রথমে মায়ের কাছে অন্নভোগ দেওয়া হয়, তারপর সেই ভোগ সবাই প্রসাদ স্বরূপ গ্রহণ করেন। এখনো পুজোর নবমীর দিন সন্ধি প্রহরে সন্ধি পূজার প্রাক্কালে মায়ের কাছে পশু বলি দেওয়া হয়। সেই পশু বলির চল আজও বহন করে চলেছেন জমিদার রায় সাহেব। তার অভাব নেই, তিনি এখন তার জমিদারিত্বের একটা অংশ মায়ের নামে উৎসর্গ করে রেখেছেন। চাষবাসের ফলে সেখান থেকে যে আয় হয়, সেই আয়ের একটা অংশ মায়ের পূজা অর্চনা ও সাধু সন্তদের খাওয়ানোর পেছনে খরচ হয়। সেই রায় সাহেব আজ নিজে আসছেন নদীচরের সাধু সন্তদের অন্নপ্রসাদ বিতরণের জন্য। তিনি নিজেও মাটিতে চাটাই পেতে সকলের সাথে অন্ন গ্রহণ করেন। সাধু সন্তরা নদীচরে মায়ের মন্দির সংলগ্ন স্থানে রান্নার আয়োজন করেছে। জমিদার রায় সাহেব নিজে উপস্থিত হয়েছেন। সেখানে দুই রানী ও তাদের 3 সন্তানকে দেখে সাধুদের জিজ্ঞেস করেন, এনারা কারা এবং এনাদের নতুন আমি দেখছি, এনাদের পরিচয় দাও। তখনই সাধু মহারাজেরা জমিদারের কাছে সমস্ত বিষয় বিস্তারিত বর্ণনা করলেন। সাধুদের মুখ থেকে এমন দুঃখের কথা শুনে জমিদার বললেন, আপনাদের চিন্তার কিচ্ছু নেই, আপনারা আসবেন আমার সাথে। এখান থেকে অন্নভোগ গ্রহণ করার পর আপনারা থাকবেন আমার বাড়ির পাশে। আমি আপনাদের জন্য আমার জমিদারিত্ব থেকে কিছু জমি সম্পত্তি আপনাদের নামে লিখে দেব। সেই সম্পত্তিতে আপনারা থাকবেন, আপনাদের কেউ তাড়িয়ে দেবে না। আপনারা গৃহহীন, আশ্রয়হীন, অন্ন বস্ত্রহীন হয়ে আমার এলাকায় এসেছেন, সুতরাং
আপনাদের অতিথি হিসাবে দেখা আমার কর্তব্য এবং অতিথি সেবা দেবতার সেবার সমান। জমিদারের কথায় বড় রানী, ছোট রানী এবং তাদের সন্তানরা যথেষ্ট আপ্লুত। তারা জমিদার সাহেবকে বারবার ধন্যবাদ জানাতে থাকেন। আজ ছোট রানী মায়ের পূজা করার নিয়মাবলী সাধু মহারাজদের থেকে শিখে নিচ্ছেন। এরপর থেকে যতদিন ছোট রানী রায় সাহেবের জমিদারিত্বে থাকবেন, ততদিন তিনি পালা করে এসে দেবীর মন্দিরে পুজো করবেন। দুপুরে দেবীর মন্দিরে অন্ন ভোগ দেওয়ার পর সেই ভোগ সকলেই গ্রহণ করলেন। তারপর জমিদার রায় সাহেবের সাথে দুই রানী ও তাদের সন্তানেরা চললেন আশ্রয়ের খোঁজে। জমিদার রায় সাহেবের বাড়িতে পৌঁছতেই তাঁদেরকে অতিথি হিসাবে বরণ করা হয়। জমিদারের অন্দরমহলে নিয়ে যাওয়া হয়। সেখানে একদিনের জন্য রাত্রি যাপন করবেন। সকলে তাঁদের বেশ যত্ন সহকারে আপ্যায়ন করলেন। পরের দিন জমিদার সাহেবের নির্দেশে গ্রামের এক জায়গায় আগন্তুকদের জন্য গৃহ নির্মাণের নির্দেশ দিলেন। জমিদারের লোকেরা যথেষ্ট তৎপরতার সাথে গৃহ নির্মাণে লেগে পড়লেন। প্রায় 21 দিন পর একটা গৃহ নির্মাণ করা হয়। নতুন গৃহে বড় রানী, ছোট রানী এবং তাঁর 3 সন্তানদের নিয়ে গৃহ প্রবেশ করলেন। সেদিন জমিদার নিজে এসে তাদের বাড়িতে অন্ন গ্রহণ করেছেন এবং বলেছেন কোনো দরকারে বা প্রয়োজনে তাদের সাহায্য লাগলে তিনি অবশ্যই সাহায্যের জন্য এগিয়ে আসবেন। কেউ যেন লজ্জাবোধ না করেন। জমিদার সাহেব তার জমিদারিত্ব থেকে বেশ কিছুটা জমি সম্পত্তি তাঁদের দান করেছেন। জমি সম্পত্তি দেখভাল করছেন স্বয়ং নরসিংহ। গাঁয়ের লোকেদের দিয়ে চাষ করায় আর দেবী মন্দিরের ওখানে সাধু সন্তদের সাথে যোগাযোগ রেখে পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারের ছক কষতে থাকে। ছোট রানী নিয়মিত শুদ্ধ বস্ত্র পরিধান করে মা চামুণ্ডার মন্দিরে পুজোর জন্য যান এবং ছোট রানীর হাতেই দেবীর পূজা হয়। রায় সাহেবের রাজত্বে বেশ সুখেই ছিলেন ছোট রানী এবং তাঁর পরিবার বর্গরা। হঠাৎ একদিন রায় সাহেব নরসিংহকে ডেকে বললেন, তোমার পৈতৃক সম্পত্তি উদ্ধারের জন্য আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত। তখনই নরসিংহ উপস্থাপন করলেন নিজেকে। সাধু সন্তরাও সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। সাধু সন্ত ও রায় সাহেব প্রত্যেকেই উঠে পড়ে লেগেছেন নরসিংহের পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারের জন্য। তাই স্থির হয় এক অমাবস্যার রাতে দেবী চামুণ্ডার মন্দিরে যজ্ঞ হবে। সেখানে পশু বলি হবে। তারপর মায়ের আদেশ নিয়ে নরসিংহের সম্পত্তি পুনরুদ্ধারে যাওয়া হবে। এমতাবস্থায় রায় সাহেব প্রস্তাব দিলেন তাঁর পুত্র হরনাথের সাথে বড় রানীর কন্যা রাজমণির বিবাহ দিতে চান। রায় সাহেবের প্রস্তাব পেয়ে বড় রানী তাঁর মতামতে হ্যাঁ বললেন, যদিও বা হরনাথ ও রাজমণি একে অপরকে চিনত। জমিদার বাড়িতে থাকাকালীন সময়ে দুজন দুজনকে পছন্দ করত, কিন্তু কেউ কাউকে প্রেম নিবেদন করতে পারেনি। আজ সেই শুভ দিন এসেছে। দুই পরিবারে খুশির ছোঁয়া। দুই পরিবার সম্পর্কের সূত্রে বাঁধতে আর কয়েকটা দিন বাকি। এমন সময় একদিন রাজপুত্র লোহিত চক্র ভিক্ষুকের বেশে হাজির হয়। সে হাজির হয় রাখাল গ্রামে এবং ভিক্ষা করতে করতে পৌঁছায় ছোট রানীর ঘরে। ক্ষুধায় কাতর লোহিত চক্র, চেনা মুশকিল, ছেঁড়া বস্ত্র, কাঁধে ভিক্ষার ঝুলি। ভিক্ষাপাত্র হাতে পদ্মাবতী আসে। পদ্মাবতীকে দেখে চমকে যায় রাজপুত্র লোহিত চক্র। লোহিত চক্র পদ্মাবতীকে বলে, আমি আপনার মায়ের সাক্ষাতে এসেছি। উনি আমাকে চেনেন, আপনিও আমাকে চেনেন। রাজকুমার লোহিত চক্রের কথা শুনে রাজকুমারী পদ্মাবতী বলে, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনার পরিচয় দিন আগে, তারপর মাকে ডাকবো। লোহিত চক্র নিজের পরিচয় দিতে রাজকুমারী তার দুর্দশা দেখে বেশ ভাবুক হয়ে পড়ে এবং লোহিত চক্রকে বসতে বলে অন্তঃপুরে গিয়ে মাকে ডেকে আনে।
কাননবালা দেবী লোহিত চক্রকে দেখে অবাক হন এবং তাকে ভেতরে আসার অনুরোধ করেন। অভিমানী লোহিত চক্র পিতার ওপর অভিমান করে আজও ঘরে ফেরেনি। সে পিতার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায়। বড় রানী ও ছোট রানীর হয়ে যে মানুষটা নিজের পরিবার ত্যাগ করেছে, সেই মানুষটার দৈনীয় দশা দেখে তার করুণা হয়। রাজকুমার লোহিত চক্রকে নিজের গৃহে অতিথি হিসাবে থাকার কথা বললেন। রাজকুমারী পদ্মাবতী লোহিত চক্রের অতিথি নিবাসে থাকাকালীন লোহিত চক্রকে ভালো লেগেছিল। আজ হয়তো সেই ভালো লাগা ভালোবাসায় বদলে যেতে পারে। বড় রানীর কথা মোতাবেক রাজকুমার লোহিত চক্র এখানেই নিজের আস্থানা গড়ে তোলা মঙ্গল মনে করে থাকতে শুরু করে এবং পিতার বিরুদ্ধে বদলা নেওয়ার পরিকল্পনায় মগ্ন। রাজকুমার নরসিংহের সাথে একদিন স্থানীয় জমিদার রায় সাহেবের দরবারে যায় লোহিত চক্র। রায় সাহেবকে সমস্ত ঘটনার কথা লোহিত চক্র বলে এবং পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে প্রস্তুত। লোহিত চক্রের হাতে লোকবল নেই, তাই সেই জমিদার রায় সাহেবের শরণাপন্ন হয়েছে। যদি কোনোভাবে রায় সাহেব সাহায্য করেন, তবেই পিতার হাত থেকে রাজ্য উদ্ধার করে নিজে সেই রাজ্যের অধিপতি হবে। জমিদার সাহেব বলেছেন, এত বড় যুদ্ধ প্রস্তুতি তাঁর মতো ক্ষুদ্র জমিদারের পক্ষে সম্ভব নয়। বিকল্প পথের প্রয়োজন। সেই বিকল্প পথ কি হতে পারে তার গভীরতায় গিয়ে ভাবতে হবে। রাজকুমার লোহিত চক্র পাহাড়ে ঘেরা রাজ পরিবারের সন্তান। গেরিলা যুদ্ধে অত্যন্ত দক্ষতার সাথে শিখেছে। তাই পিতার হাত থেকে রাজ্য পুনরুদ্ধার ও নরসিংহের সাহায্যে রাজকুমার লোহিত চক্র দায়িত্ব নিয়ে সকলকে যুদ্ধবিদ্যা শেখাতে বদ্ধপরিকর। যুদ্ধের কৌশল ও দক্ষতা দেখে সকলেই অবাক। জমিদার রায় সাহেব ও লোহিত চক্রের থেকে যুদ্ধ শিখতে মাঝে মধ্যে ছুটে আসেন। যে বিদ্যা শেখার জন্য সবাই উদ্গ্রীব তা হলো একটা দড়িতে চড়ে কিভাবে সুউচ্চ স্থানে পৌঁছানো যায় এবং সেই দড়ির উপর ভর করে নিখুঁত তীর নিক্ষেপ করা। সবার পক্ষে এই যুদ্ধবিদ্যা আয়ত্ত করা সম্ভব নয়। এই প্রশিক্ষণকালে সবচেয়ে বেশি কাছাকাছি এসেছে রাজকুমার লোহিত চক্র ও রাজকুমারী পদ্মাবতী। দুজনেই প্রাপ্তবয়স্ক। তাঁদের ঘনিষ্ঠতা ছোট রানীর নজর এড়ায়নি। মেয়ে যে উপযুক্ত পাত্র পছন্দ করেছে তা ছোট রানী বুঝতে পেরে সিদ্ধান্ত নিয়েছেন এই রাজকুমারের সাথে তিনি মেয়ে পদ্মাবতীর বিবাহ দেবেন। যেমন কথা তেমন কাজ। দুই কন্যার একই দিনে বিবাহের আয়োজন হয়। দুই কন্যার বিবাহের পূর্বে নদী চরে সাধু সন্তদের দ্বারা এক যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই যজ্ঞ ও পূজার আয়োজন করেছেন স্বয়ং ছোট রানী। সন্তানদের মঙ্গল কামনায় এই যজ্ঞের আয়োজন করা। মায়ের মন্দির চত্বর সাজানো হয়েছে। জমিদার রায় সাহেব প্রতিবারের ন্যায় এবারও অন্নভোগ দেবীর উদ্দেশ্যে অর্পণ করেছেন। গাঁয়ের লোকেরা এই ভোজে অংশগ্রহণ করবেন। সকল গ্রামবাসীকে আমন্ত্রণ করা হয়েছে এবং এই দিন কারুর ঘরে উনুন জ্বলবে না। জমিদারের কথা মোতাবেক সেদিন সারা গ্রামবাসী মা চামুণ্ডার মন্দির সংলগ্ন স্থানে অন্নভোগ গ্রহণ করেন। সন্ধ্যায় মহাযজ্ঞের আয়োজন হয়। সাধু সন্তরা সাধনা করবেন। সন্ধ্যা ঘনিয়ে আসে। ছোট রানী এবার নিজ গৃহে প্রস্থান করবেন। এরপর সাধুদের দ্বারা হোমযজ্ঞ চলবে। রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন সাধু সন্তরা ব্যস্ত তন্ত্রমন্ত্র নিয়ে। আজ সেই কাউরি দেশ থেকে চুরি করে আনা ডিম যজ্ঞের দ্বারা মন্ত্রপুত হবে। যজ্ঞ দ্বারা তন্ত্র মন্ত্র জপের মাধ্যমে ডিমটাকে শুদ্ধিকরণ করা হয়। সেই ডিম নিয়ে আবার কাউরি দেশে উড়ে যায় তন্ত্র সাধক। ডিমটাকে আবার সেই শকুনের বাসায় রেখে আসে। সেই ডিম ফুটে বাচ্চা বেরোলে শকুনের বাচ্চা একদিন মন্ত্র বলে উড়ে আসবে। কাউরি দেশ থেকে এসে যেদিন এই মন্দিরে পৌঁছবে, সেই দিন রক্তচরে আক্রমণ হবে এবং রক্তচরের ভগ্নপ্রায় রাজপ্রাসাদ উদ্ধার করে রাজপুত্র নরসিংহের হাতে সমর্পণ করা হবে। যতদিন পর্যন্ত না এই শকুন শাবক মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হচ্ছে, ততদিন অবধি আক্রমণ করা সম্ভব নয়। কারণ এই আক্রমণে যত মানুষ হতাহত হবে,
তাদের দাহ করা বা সৎকার করা হয়তো কঠিন হয়ে পড়বে। এমতাবস্থায় কেবলমাত্র শকুনেরাই সেই সমস্ত সব ভক্ষণ করে কিছুটা হলেও মরার সংখ্যা কমাতে পারে। যথারীতি দুই কন্যার বিবাহ সম্পন্ন হয় মহা ধুমধামে। রাজকন্যা পদ্মাবতী এখন জমিদার বাড়ির বড় বউ। আপাতত লোহিত চক্র বড় রানীর ঘরেই থাকে নিজের স্ত্রীকে নিয়ে। প্রতিনিয়ত যুদ্ধের প্রস্তুতি চলছে। লোহিত চক্র নিজের রাজ্যে ফিরতে মরিয়া। মাঝে মাঝে রাজকুমার লোহিত চক্র সেই ডাকাত সর্দারের খোঁজ চালাতে থাকে, কারণ সেই ডাকাত সর্দার অত্যন্ত লোভী। সেও গুপ্তধনের আশায় রয়েছে। তার কাছে রয়েছে অনেক লোকবল। তার লোকেরা গেরিলা যুদ্ধে অত্যন্ত পটু। তাদের যদি কোনোভাবে নিজের দলে টেনে আনা যায় তাহলে তো আর দেখার নেই। তাই একদিন ছোট্ট একটা নৌকা নিয়ে একাই বেরিয়ে পড়ে ডাকাত সর্দারের সন্ধানে। প্রায় দিনের ন্যায় রাজপুত্র লোহিত চক্র একাই বেরিয়ে যেত, কখনো নৌকা বিহারে, কখনো শিকারের সন্ধানে, তো কখনো প্রকৃতির মনোরম পরিবেশ নিজের দু নয়নে জুড়িয়ে নিতে। এভাবেই বেরিয়ে যাওয়া, আবার নির্দিষ্ট সময়ে ঘরে ফেরা। কিন্তু আজ লোহিত চক্র সেই সকাল থেকে বেরিয়েছে, এখনো ঘরে ফেরে নাই। তাই তার স্ত্রী রাজমণি অত্যন্ত চিন্তিত। রাজকুমারের কি হলো তাই জানতে সকলেই উদ্গ্রীব। খবরটা পৌঁছে যায় রায় সাহেবের কানে। রায় সাহেব তাঁর নিজস্ব সোর্স লাগিয়ে লোহিত চক্রের সন্ধান চালাচ্ছেন। প্রায় 15 থেকে 20 দিন হলো রাজকুমার লোহিত চক্রের কোনো খোঁজ নেই। দূর দূর দেশে রাজকুমার লোহিত চক্রের খোঁজে দূত পাঠানো হয়। প্রায় মাসখানেক খোঁজ খবর চালানো হয়, কিন্তু কোথাও রাজকুমার লোহিত চক্রের খোঁজ পাওয়া যায়নি। অনেকেই ধরে নিয়েছেন রাজকুমার লোহিত চক্র বাঘের পেটে গেছেন। আবার কেউ কেউ বলছেন নৌকায় করে নদীপথে ভ্রমণ বিলাসী রাজকুমারকে হয়তো কুমিরে খেয়েছে। আবার কেউ কেউ বলছেন রাজকুমার লোহিত চক্র হয়তো বিশ্বাসঘাতকতা করলেন। তার মনের সুপ্ত বাসনা পূরণ করার জন্য পদ্মাবতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মনের সুপ্ত বাসনা পূরণ হওয়াতেই তিনি কেটে পড়েছেন, আর কোনোদিন হয়তো ফিরবেন না। এটাও হতে পারে তার পিতার গুপ্তচর হয়ে তিনি বড় রানী, ছোট রানী এবং তার পরিবারদের বর্তমান অবস্থান কোথায় সেটা জানবার জন্য এসেছিলেন। সেটা জেনে গেছেন, তাই এখান থেকে আবার নিজ দেশে পাড়ি দিয়েছেন। রাজমণিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং তাকে বোঝানোর চেষ্টা হচ্ছে, যদি সে তোমায় প্রকৃত ভালোবেসে থাকে তাহলে নিশ্চয়ই আবার তোমার কাছে ফিরবে, আর যদি তোমার সাথে সে বেঈমানি করে থাকে তাহলে সে তার সাজা অবশ্যই পাবে। সকলেই যখন রাজকুমার লোহিত চক্রের ফিরে আসার কথা বলতে বসেছেন, ঠিক তখনই রাজকুমারী পদ্মাবতী সিদ্ধান্ত নিয়েছেন সে এই বাড়ি ছেড়ে রাজকুমারের সন্ধানে বেরিয়ে যাবে। যতদিন পর্যন্ত না রাজকুমার লোহিত চক্রের সাথে তার দেখা হয় ততদিন সে আর ফিরবে না। যদি কখনো সে ফেরে তাহলে অবশ্যই রাজকুমার লোহিত চক্রের সাথে ফিরবে। রাজকুমারী পদ্মাবতীর গৃহত্যাগের কথা ঘৃণাক্ষরে কাউকে জানায়নি। নিজের মনের কথা মনে রেখেছে এবং যথা সময়ে গৃহত্যাগের পরিকল্পনা করেছে। বন্ধুরা, ধারাবাহিক রক্তচরে তারানাথের আজকের এপিসোডটি এই পর্যন্ত। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন এবং গল্প শুনছেন তাদের অনুরোধ করব অবশ্যই আমার এই ছোট্ট প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে প্রতিনিয়ত আমার গল্পের আপডেট আগে আপনার কাছে পৌঁছায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।